আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বিদেশি শীর্ষ বিনিয়োগকারীদের নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক 9 এপ্রিল। ভারতের ওয়াকফ বিলের মাধ্যমে মুসলমানদের অধিকার খর্ব করা হয়েছে, সালাউদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্র প্রশাসনকে 48 ঘন্টায় 2টি চিঠি দেবে সরকার। বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টারলিংক। এ মাসে 2টি মামলায় ফরমাল চার্জ দাখিল সম্ভব, চিফ প্রসিকিউটর। সাবেক মন্ত্রী হাসান মাহমুদের স্ত্রীর 56 ব্যাংক হিসেবে 683 কোটি টাকার লেনদেন। ঈদের টানা ছুটির পর বুধবার খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। মানব পাচার প্রতিরোধে শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। এপ্রিলে অপরিবর্তিত থাকবে এলপিজির দাম। উখিয়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত 3। সাকিবের বিরুদ্ধে অনুসন্ধান চলছে দুদক চেয়ারম্যান। রাতে ঢাকা সহ 10 জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত। গাজায় গণহত্যা বন্ধে সোমবার বিশ্বব্যাপী নো ওয়ার্ক নো স্কুল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শীর্ষ বিনিয়োগকারীদের নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। রোববার 6 এপ্রিল রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিনিয়োগের ব্যাপারে প্রধান উপদেষ্টা খুবই আগ্রহী। তিনি নিজেই চেয়েছিলেন বিদেশি বড় বড় বিনিয়োগকারী যারা আসবেন তাদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি বলেন, আগামীকাল 7 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত 4 দিনব্যাপী সম্মেলনের আয়োজক বাংলাদেশ সহ অর্ধ শতাধিক দেশের 5.5 শতাধিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা অংশগ্রহণ করবেন। ভারতের পার্লামেন্টে পাশ হওয়া সংশোধিত ওয়াকফ বিলের বিরোধিতা করেছে বিএনপি। রবিবার বিকেলে বিএনপির গুলশানের কার্যালয় দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই বিরোধিতার কথা জানান। লিখিত বক্তব্যে সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি মনে করে এই বিলের মাধ্যমে ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের অধিকার খর্ব করা হয়েছে। এই বিলের মাধ্যমে তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ আরও বাড়বে। সালাউদ্দিন আহমেদ বলেন, গত কয়েকদিন আগে ভারতের পার্লামেন্টে মুসলিম ওয়াকফ বিল 2025 নামে একটি আইন পাশ করা হয়। আইনটির বিভিন্ন ধারা বিশ্লেষণ করে আমরা দেখেছি যে ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এই আইনে। ভারতের মুসলমানরা এবং বিভিন্ন মুসলিম সংগঠন এই বিলকে অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বাংলাদেশি পণ্যের উপর নতুন করে 37% পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা আগামী 9 এপ্রিল কার্যকর হবে। এই শুল্ক 3 মাস কার্যকর না করার জন্য যুক্তরাষ্ট্র প্রশাসনকে আগামী 48 ঘন্টার মধ্যে 2টি চিঠি দেবে সরকার। একই সঙ্গে চিঠিতে 37% শুল্কের বিষয়টি পর্যালোচনার জন্য আবেদন করা হবে। রোববার বিকেলে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে যুক্তরাষ্ট্রের শুল্ক পর্যালোচনা বৈঠকে এর সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্র প্রশাসনকে আগামী 48 ঘন্টার মধ্যে 2টি চিঠি দেওয়া হবে। একটি প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেবেন, অন্যটি বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইউএসটিআর এ দেওয়া হবে। ইলন মাস্কের স্পেস এক্স এর সহযোগী স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান স্টারলিংককে বাংলাদেশে ব্যবসা করার জন্য অনুমোদন দিয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। রোববার বিকেলে রাজধানীর স্কাটনে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান। তিনি বলেন, আমরা তাদের 90 দিনের মধ্যে কার্যক্রম পরিচালনার যে প্রতিশ্রুতি দিয়েছি তার পরিপ্রেক্ষিতে 29 মার্চ স্টারলিংককে অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশের ব্যবসা পরিচালনার জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিডা থেকে নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক। সেই নিবন্ধন স্টারলিংককে দেওয়া হয়েছে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের 2টি মামলায় এই মাসেই ফরমাল চার্জ দাখিল করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, আমরা 3টি মামলার ফরমাল চার্জের ড্রাফট আমরা পেয়ে গিয়েছি। একটা হচ্ছে
চাংখারপুল, একটা হচ্ছে আশুলিয়া আর একটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগের মামলা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ ও তার স্ত্রী নুরান ফাতেমার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার তাদের বিরুদ্ধে মামলা করা হয়। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংস্থাটির চেয়ারম্যান বলেন, ১,১১,৫৫,৩১৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে হাসান মাহমুদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার ৯টি ব্যাংক হিসেবে ৩৯,৩৭,৫৬৭ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। অন্যদিকে হাসান মাহমুদের স্ত্রী নুরান ফাতেমার বিরুদ্ধে মামলায় ৫,৫২,৭৬,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার নামে থাকা ৫৬টি ব্যাংক হিসেবে ৬৮,১,১,৩৭,৫৫৪ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে বলে জানিয়েছে দুদক। রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা ৪০ দিন ছুটির পর আগামী বুধবার স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সূত্র জানায়, বুধবার শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। এদিন থেকে পুরোদমে ক্লাস শুরু হবে। স্কুল খোলার সময় শিক্ষার্থীরা যে দু-একটা নতুন বই এখনো পায়নি, সেগুলো দেওয়া হবে। বই না পাওয়া, দীর্ঘ ছুটি সহ নানা কারণে যে শিক্ষণ ঘাটতি হয়েছে তা পূরণে শিক্ষকদের জোর দিতে হবে। মানব পাচার প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সজাগ ও সক্রিয় রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মানব পাচার সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহি করার জন্য শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে। রোববার সকালে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সুরমা হলে মানব পাচার সংক্রান্ত বিমস্টেক সাবগ্রুপের তৃতীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। বাংলাদেশি এনার্জি রেগুলেটরি কমিশন এপ্রিল মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখল। মার্চ মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১২ কেজি এলপিজির দাম ১,৪৭৮ টাকা থেকে ১,৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এপ্রিল মাসের জন্য এই দাম অপরিবর্তিত রেখেছে কমিশন। রোববার বিআরসি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এই তথ্য জানান। তবে অটো গ্যাসের দাম প্রতি লিটারে ২ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪৩ পয়সা থেকে ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে। কক্সবাজারের উখিয়ার জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক নারী সহ ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার সকালে রাজাপালাং ইউনিয়নের কুতুপালাংয়ের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় মসজিদের খতিব ও ওই ওয়ার্ডের জামায়াত আমির নাজির হোসেনের ছেলে মাওলানা আব্দুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হুসাইনের ছেলে আব্দুল মান্নান ও তার বোন শাহিনা বেগম। নিহতরা সম্পর্কে আপন চাচাতো জ্যাঠাতো ভাই বোন। বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসানের দুর্নীতি অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। এক্ষেত্রে তার আসামি হওয়ারও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে আমাদের অনুসন্ধান চলছে। আমরা আশঙ্কা করছি তিনি দুদকের আসামি হতে পারেন। রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ১০টি জেলায় ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে রাজধানী ঢাকা জেলায় রয়েছে। রোববার বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এতে বলা হয়, ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, টাঙ্গাইল এবং কুমিল্লা জেলার উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে নিপীড়িত গাজাবাসী। গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি, অফিস, আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছে তারা। গাজাবাসীর এই আহ্বানে সাড়া দিয়ে অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। ইংরেজি অক্ষরে ছবিতে লেখা রয়েছে, নো ওয়ার্ক নো স্কুল আনটিল জেনোসাইড স্টপস, অর্থাৎ গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত কাজ ও স্কুল বন্ধ। আমাদের আগামীকাল দুপুর ২টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।